আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার টপিক রিভিউ অ্যান্ড সাজেশন। তো টপিক রিভিউ বলতে আমরা অ্যাকচুয়ালি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক কি টপিক এখানে আছে সেগুলো দেখব, সেগুলো নিয়ে সামান্য কিছু কথা বলবো এবং কোন টপিকটা আমার বোর্ড পরীক্ষার জন্য, বোর্ড সিকিউ পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট বা কোথা থেকে এমসিকিউ আসে সেগুলো নিয়ে আমরা জাস্ট একটু ডিসকাস করব। ওকে, তো সেটাই হচ্ছে আমাদের সাজেশন। তো আমরা সরাসরি যদি চলে যাই যে এই চ্যাপ্টারটাতে তাপগতিবিদ্যায় কি টপিক আছে, তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তো এটা হচ্ছে শুরুতেই আছে একদম। এই শূন্যতম সূত্র বা জিরোথ লটা অ্যাকচুয়ালি কি বলে? শূন্যতম সূত্র বা জিরোথ লটা বলে অ্যাকচুয়ালি যে তিনটা অবজেক্ট, সাপোজ তিনটা অবজেক্ট এ, বি এবং সি। তো এ এর সাথে সি অবজেক্টটা যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে এবং বি এর সাথে সি অবজেক্টটা যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ অবজেক্ট এবং বি অবজেক্ট এই দুইটা অবজেক্টও কি আছে? তাপীয় সাম্যাবস্থায় আছে। খুবই কমন একটা সেন্স। ওকে, তো এখান থেকে যেই ধারণাটা আমরা পাই, তাপীয় সাম্যাবস্থার ধারণাটা পাই। তাপীয় সাম্যাবস্থা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? তাপীয় সাম্যাবস্থা বলতে অ্যাকচুয়ালি বোঝায় যখন দুইটা বস্তুর তাপমাত্রা সমান হবে, অর্থাৎ এদের তাপীয় সংস্পর্শে তাপের কোনো আদান প্রদান হবে না। একটা বস্তু আমরা ধরতেছি এ আর একটা বস্তু ধরে নিচ্ছি বি। এ বস্তু এবং বি বস্তু দুটি তাপীয় সংস্পর্শে থাকবে, কিন্তু এদের মধ্যে তাপের কোনো আদান প্রদান হবে না। কখন হবে না? যখন এদের তাপমাত্রা সমান থাকবে, তাই তো? তো এটাই হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। তো এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, বাট মাঝে মধ্যে যেটা হয় জ্ঞানমূলকে চলে আসতে পারে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত করো। ওকে, এরপরে আছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তো তাপমাত্রার তিনটা স্কেলের কথা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এটা আমরা 19-এও করেছি। তো এই তিনটা স্কেলের সম্পর্কের পাশাপাশি আমাদের দুইটা স্কেল সম্পর্কে নতুনভাবে একটু জানতে হয়, সেটা হইতেছে র্যাঙ্কিন স্কেল আর হচ্ছে রোমার স্কেল। যদিও বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে না র্যাঙ্কিন বা রোমার থেকে, তারপরও অ্যাডমিশনে যদি আসে সে কারণে আমাদের এই ইনফরমেশনটা জেনে রাখা দরকার। ওকে, এরপরে আছে হচ্ছে সিস্টেম নিয়ে। তো সিস্টেম অ্যাকচুয়ালি কি? সিস্টেমটা হচ্ছে যেই অংশটুকু নিয়ে আমরা কাজ করব, পদার্থবিজ্ঞানে যে অংশটুকু নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে সিস্টেম। তো সিস্টেমের প্রকারভেদটা আছে। সিস্টেম হচ্ছে মেইনলি 3 প্রকারের হয়। কি হয়? ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম অ্যান্ড হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আমি যদি বাংলায় বলে দিই, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম। তো উন্মুক্ত সিস্টেম কোনটা? আমার উন্মুক্ত সিস্টেম হচ্ছে যেই সিস্টেমের এবং পরিপার্শ্বের মধ্যে, পরিপার্শ্ব মানে সারাউন্ডিং, সিস্টেমের বাইরে যারা থাকবে তারা হচ্ছে পরিপার্শ্ব, আর বাকি হচ্ছে আমাদের সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে যখন ভর শক্তি দুইটারই আদান প্রদান হবে, সেই সিস্টেম হইতেছে উন্মুক্ত সিস্টেম। এরপরে বদ্ধ সিস্টেমটা কি? বদ্ধ সিস্টেম হইতেছে যেই সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে শুধুমাত্র শক্তির আদান প্রদান হবে, ভরের আদান প্রদান হবে না, সেটা হইতেছে বদ্ধ সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেমটা কি? বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যে সিস্টেমের ক্ষেত্রে ভর শক্তি কোনোটাই আদান প্রদান হয় না। সিস্টেম এবং পরিপার্শ্বের মধ্যে বা সারাউন্ডিংয়ের মধ্যে ভরেরও আদান প্রদান হবে না, শক্তিরও আদান প্রদান হবে না। তো সিস্টেম নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, যেটা আমার এমসিকিউ এর জন্য কিছুটা ইম্পর্টেন্ট এই টপিকটা। এরপরে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা যারা পড়ছি তারা সবাই জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। সূত্রটা কেমন ছিল সেটাও আমরা সবাই জানি, dq ইজ ইকুয়াল টু du প্লাস dw, রাইট? তো এখানে dq হচ্ছে কতটুকু তাপ দেয়া হইতেছে বা তাপ শোষিত হইতেছে, du হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, dw হচ্ছে কৃত কাজ। সিস্টেম দ্বারা কাজ হইতে পারে, আবার সিস্টেমের উপরেও কাজ হইতে পারে। তো আমরা যেহেতু টপিক রিভিউ করতেছি, সো ডিটেলসে আমরা এটা এখন বলছি না, জাস্ট বলে দিতেছি যে এই টপিকটা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে বা আমার কি জানা লাগবে, তাই তো? তো এখানে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। এবং এখানে তোমার যেটা জানতে হবে সেটা হইতেছে, বই দেখবা খুব সুন্দর একটা ছক আছে, কখন ডিকিউ প্লাস হয়, কখন মাইনাস হয়, কখন ডিইউ
প্লাস হয়, কখন মাইনাস হয়, কখন ডিডাব্লিউ প্লাস হয়, কখন মাইনাস হয়, ওই ছকটা তোমার দেখতে হবে, কেননা ওইখান থেকে এমসিকিউতে প্রশ্ন এসে থাকে। এরপরে হচ্ছে আমাদের তাপগতীয় চলক এবং তাপগতীয় প্রক্রিয়া। তো এটা আলাদাভাবে দেখানো যেত যে তাপগতীয় চলক, তাপগতীয় প্রক্রিয়া, বাট আমরা একসাথেই লিখে দিয়েছি তাপগতীয় চলক ও প্রক্রিয়া। তো তাপগতীয় চলক কি কি আছে এটা আমরা কম বেশি সবাই জানি। টেম্পারেচার বা তাপমাত্রা, এরপরে আছে হচ্ছে প্রেশার বা চাপ, তারপরে আছে ভলিউম বা আয়তন। ওকে, তো এটা হচ্ছে আমাদের তাপগতীয় চলক। তো এখন এই তাপগতীয় চলকগুলা সাথে রিলেটেড যে জিনিসটা সেটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস। তো প্রসেসগুলা কয়টা হতে পারে? তাপগতীয় প্রসেস হচ্ছে 4টা। ওকে, তো তাপগতীয় প্রসেস বা আমরা যদি বলি তাপগতীয় প্রক্রিয়া কি কি আছে, এখানে খুব সুন্দর মতো উল্লেখ করা আছে। সমচাপ প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস, সমআয়তনিক প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস, অ্যান্ড লাস্টলি আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডায়াবেটিক প্রসেস। তো এই প্রসেসগুলো নিয়ে আমাদেরকে একটু ডিটেলসে জানতে হয়। ওকে, তো প্রসেসগুলো নিয়ে কি কি দেখতে হবে আমি যদি বলে রাখি, এখানে আমরা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখেছি, প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখতে কেমন হয় সেটা জানতে হবে। যে প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখতে কেমন হয় সেটা আমাদেরকে জানতে হবে, এবং প্রত্যেকটা প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ কেমন হয়, গ্রাফ বা লেখচিত্রটা কেমন হয়। পি ভার্সেস ভি গ্রাফ, পি ভার্সেস ভি গ্রাফ, দ্যাট মিনস হচ্ছে এখানে পি ওয়াই অক্ষ বরাবর পি, এক্স অক্ষ বরাবর ভি, পি ভার্সেস ভি গ্রাফটা কেমন হয় প্রত্যেকটা প্রসেসের জন্য আমরা সেটা দেখে নিব। এটা আমার এমসিকিউর জন্য খুব বেশি হেল্পফুল হবে। তো এখন এই যে 4টা প্রসেস, এই 4টা প্রসেসের মধ্যে 2টা প্রসেস আবার আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কিসের জন্য? সিকিউ এর জন্য। বোর্ড পরীক্ষার সিকিউ বা আমাদের কলেজের যে কোনো পরীক্ষার সিকিউ এর জন্য 2টা প্রসেস ইম্পর্টেন্ট, সমষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই 2টা প্রক্রিয়ার তাপগতিবিদ্যার প্রথম সূত্র সবগুলো প্রক্রিয়ার জন্যই দেখতে হবে, কৃতকাজের সূত্রটা সবগুলো প্রক্রিয়ার জন্যই দেখতে হবে, বাট সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজের ফর্মুলাগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে একটা কথা বলে রাখা দরকার যে সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পার্থক্যটা কোথায়। সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে আমাদের ধীর প্রক্রিয়া বা সমষ্ণ প্রক্রিয়া পরিবর্তনটা খুব ধীরে ধীরে হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া পরিবর্তনটা খুব দ্রুত হয়। এই 2টা কথা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো সিকিউ সলভ করতে গেলে আমার প্রসেস 2টাকে যদি আলাদা করতে চাই এই কথাটা কাজে লাগবে, কোনটা ধীর প্রক্রিয়া কোনটা দ্রুত প্রক্রিয়া। তো এখন দেখো এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে রুদ্ধতাপীয় আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা পার্থক্য দেখবা, সেটা হচ্ছে 2টা গ্রাফের ক্ষেত্রে। রুদ্ধতাপীয় রেখার গ্রাফটা হবে কি একটু বেশি খাড়া, কার থেকে? সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের থেকে রুদ্ধতাপীয় রেখার গ্রাফের ঢালটা হবে বেশি খাড়া। আমি যদি একটু দেখিয়ে দিই সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা, এটাকে আমরা ধরি সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ যদি এটা হয় তাহলে আমি যদি ধরি এটা হচ্ছে কার্ভ, আর রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি। তো গ্রাফটা এরকম হবে, একটু বেশি খাড়া হবে। দেখো এইখানে যে লাইনটা আমি দেখালাম এই লাইনটা কি একটু বেশি খাড়া, এটা একটু কম খাড়া, তাই না? তো এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল, এটা হচ্ছে সমষ্ণ রেখার ঢাল। আমি কম্প্যারিজন করে দেখালাম কতটুকু খাড়া, গামা গুণ খাড়া। তো এই জিনিসটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এই রেখাটার ঢাল এই রেখার ঢাল থেকে গামা গুণ খাড়া, এটার প্রমাণটাও আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আসো ভাইয়া, তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বিভিন্ন চলকের সম্পর্ক। তো চলকগুলা কি কি? চলকগুলো অবশ্যই তাপগতীয় চলক হবে। তাপগতীয় চলক অলরেডি আমরা বলেছিলাম কি টিপি আর ভি, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ভলিউম। তো এখন দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তো টেম্পারেচার কনস্ট্যান্ট বা উষ্ণতা কনস্ট্যান্ট, তাই না? তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তখন আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্রটা লিখতে পারি। কেমন লিখতে পারি? P1 V1 is equal to P2 V2। এটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়ার জন্য P আর V এর সম্পর্ক। যদি T এর কথা আমি বলি, এখানে তো T এর কোনো চেঞ্জ নাই, তাই তো? তো আমার T যেহেতু ধ্রুবক, এই সম্পর্কে T দেখানোর কোনো প্রয়োজন নাই। এখন দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বিভিন্ন চলকের সম্পর্ক, এই জিনিসটা আমার জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আমি যদি এটাকে 1 স্টার দিই, এটাকে অবশ্যই আমার 2 স্টার দিতে হবে, মিনিমাম 2 স্টার দিতে হবে।
তো এখন খেয়াল করো সম্পর্কটা কি, আমি জাস্ট একটু বলে রাখি সংক্ষেপে। পি আর ভি এর সম্পর্ক আছে রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে, টি আর ভি এর আছে, টি আর পি এরও আছে। যেমন P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা, কার জন্য? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। এরপরে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 P2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, কার জন্য? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। এবং আরেকটা সম্পর্ক আছে T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। এই তিনটে সম্পর্ক তোমরা যদি খাতায় লিখতে চাও লিখে রাখতে পারো। আর যেহেতু আমরা এখানে টপিক রিভিউ করতেছি, সো এই টপিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা নেক্সট কোনো ভিডিওতে দিব। সো আশা করি কোনো প্রবলেম হবে না। জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখো কোন টপিক থেকে আমার কি ধরনের প্রশ্ন আসে এবং কতটা ইম্পর্টেন্ট কোন টপিকটা। এরপরে দেখো ভাইয়া, মোলার আপেক্ষিক তাপ, এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। আমরা যদি বলি মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে, এটার থেকে তোমার ডেফিনেশনটা আসতে পারে যে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে। মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আসতে পারে, এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ অর্থাৎ সিপি, এটার ডেফিনেশন আসতে পারে। এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি, ভিতে হচ্ছে স্থির আয়তন বা ভলিউম, পিতে হচ্ছে স্থির চাপ বা প্রেশারের পি। তো এখন এখান থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সিপি ইজ গ্রেটার দ্যান সিভি কেন? এই ব্যাখ্যাটা আমার অনুধাবনমূলকের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সিপি ইজ গ্রেটার দ্যান সিভি কেন? সুন্দর একটা ব্যাখ্যা আছে, আমরা হয়তো কোনো কনসেপ্টের ক্লাসে এই ব্যাখ্যাগুলো করে দিব। পাশাপাশি সিভি সিপি এর মধ্যে কিছু সম্পর্ক আছে, যেমন সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এবং সিপি ডিভাইডেড বাই সিভি ইজ ইকুয়াল টু গামা। ওকে, সো এই জিনিসগুলো আমরা ডিটেলসে নেক্সট কোনো ক্লাসে হয়তো আলোচনা করব। আপাতত আমরা টপিকটা রিভিউ করতেছি যে কোন টপিকটা কোন প্রশ্নের জন্য কতটা ইম্পর্টেন্ট। এরপরে আসো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কয়েকটা বিবৃতি আছে। তো 4 জন বিজ্ঞানীর বিবৃতি আছে, আমি যদি ভুল না করি ক্লসিয়াস, ক্যালভিন, এরপরে হচ্ছে প্লাঙ্কের বিবৃতি আছে, ক্লসিয়াসের আছে, প্লাঙ্কের আছে, কেলভিনের আছে, এবং শাদি কার্নোর বিবৃতি আছে। 4টা বিবৃতি আছে, এবং এই 4টা বিবৃতি আমার সৃজনশীলের জ্ঞানমূলকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই বিবৃতিগুলো আমাদের একটু দেখে রাখতে হবে, পরীক্ষায় চলে আসতে পারে জ্ঞানমূলকে। তারপরে যে টপিকটা আছে আমাদের তাপ ইঞ্জিন। তো তাপ ইঞ্জিনের যে বিষয়টা, এই টপিকটা আমি যদি বলি এই চ্যাপ্টারে তাপগতিবিদ্যার 2টা ইম্পর্টেন্ট টপিকের নাম বলতে, সেক্ষেত্রে চলে আসবে আমার তাপ ইঞ্জিনের কথা। ওকে, এটাকে আমরা 3 স্টার হিসেবে দেখাচ্ছি। তাপ ইঞ্জিন থেকে কি কি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা বা ইটা আসে, এফিসিয়েন্সি। এর পাশাপাশি আসে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে তাপ উৎসের তাপমাত্রা কত ছিল, বা তাপ গ্রাহকের তাপমাত্রা কত ছিল, বা কতটুকু তাপ শোষিত হয়েছে, বা কতটুকু তাপ বর্জিত হয়েছে। এই 5টা থেকে মেইনলি কোশ্চেন আসে। ইটা থেকে আসে, টিএল থেকে আসে লোয়ার টেম্পারেচার বা তাপ গ্রাহকের তাপমাত্রা, টিএইচটা নির্ণয় করতে বলে মাঝে মধ্যে, যেটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, শোষিত তাপ বা কিউ অ্যাবজর্ব এটা আসতে পারে, এবং বর্জিত তাপ কিউ রিজেক্টেড এটা আসতে পারে। এই 5টা চলক থেকে যে কোনো একটা চলকের মান আমাকে কোশ্চেনে চাইতে পারে। সো তাপ ইঞ্জিনটা আমার সৃজনশীল অ্যান্সার করার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আছে কি আমার রেফ্রিজারেটর থেকে খুব বেশি প্রশ্ন আসে না, বাট রেফ্রিজারেটরটা আমরা একটু দেখে রাখতে পারি। রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ বা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, এই জিনিসটা কিভাবে বের করতে হয় এটা আমরা একটু দেখে রাখবো। এমসিকিউতে এখান থেকে খুব সহজ কিছু প্রশ্ন আসতে পারে। ওকে, তাপ ইঞ্জিন আর রেফ্রিজারেটরের কর্মপদ্ধতি পুরাই কি উল্টা। তো যাই হোক, লাস্টে এই চ্যাপ্টারের লাস্টে যেই টপিকটা আছে সেটা হচ্ছে এনট্রপি, লাস্ট বাট নট দ্য লিস্ট। ওকে, দ্যাট মিনস হচ্ছে এই টপিকটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এনট্রপির পরিবর্তন থেকে প্রত্যেকটা পরীক্ষায় এই চ্যাপ্টার যদি তোমার সিলেবাসে থাকে, তুমি যদি পরীক্ষা দিতে যাও সৃজনশীলে এনট্রপি থেকে তুমি প্রশ্ন পাবা নিশ্চিতভাবে, বলে দেওয়া যায়। এনট্রপি ডিরেক্ট আমরা নির্ণয় করতে পারি না, বাট এনট্রপির পরিবর্তনটা আমরা নির্ণয় করতে পারি। কী ধরনের কোশ্চেন আসে আমি একটু বলে রাখি, যে সাপোজ -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে যদি আমি সাপোজ 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে চাই, সেক্ষেত্রে এই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটা কত হয়। এই এনট্রপির পরিবর্তনটা আমরা কয়েকটা ধাপে ভেঙে ভেঙে করি, হয়তো ডিটেলসে আমরা এটা নিয়ে সামনে কোনো ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, এটা ছিল আমার
যে কয়টা টপিক তাপগতিবিদ্যায় আছে সেগুলো নিয়ে, এবং এগুলোর ভিতরেও কিছু প্রশ্ন আসে, যেমন এন্ট্রপি রিলেটেড কিছু কোশ্চেন আছে যে জগতের তাপীয় মৃত্যু কাকে বলে, বা এই জিনিসটা ব্যাখ্যা করো, জগতের তাপীয় মৃত্যু কি। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু লিখে দিচ্ছি। জগতের তাপীয় মৃত্যু এই প্রশ্নটা 2 এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, জগতের তাপীয় মৃত্যু। এরপরে 2 নম্বরের জন্য অনুধাবনমূলকের জন্য আমার আরও কিছু জানতে হয়, যেমন আমরা অলরেডি বলেছি সিপি ইজ গ্রেটার দেন সিভি, কেন, এই জিনিসটার ব্যাখ্যা আসতে পারে। আবার আরেকটা প্রশ্ন আসে প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়ার পার্থক্য লেখা। এটাও বই খুব সুন্দর মতো দেওয়া আছে, এই পার্থক্যগুলোও কি আমরা দেখে নিব। তো এটাই ছিল আমাদের তাপগতিবিদ্যার টপিকের রিভিউ, যে কোন টপিকটা আমার পরীক্ষার জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে। আমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ফিজিক্স এভাবে দেখি যে কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন হয়, কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন হয়, কোন টপিক থেকে এমসিকিউ হয়, কোনটা থেকে সিকিউ হয়, কোনটা থেকে আমার জ্ঞানমূলক আসে, কোনটা থেকে আমার অনুধাবনমূলক আসে, এটা যদি আমার জানা থাকে সেক্ষেত্রে আমার পড়াটা অনেক সহজ হয়ে যায়। আমার কোন জায়গায় কতটুকু প্র্যাকটিস করতে হবে আমি খুব সুন্দরভাবে ডিসাইড করতে পারবো। তো আশা করব তাপগতিবিদ্যার যে বিষয়টা টপিক রিভিউ অ্যান্ড সাজেশন, এই জিনিসটা আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি, এবং আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি পরিমাণে হেল্পফুল হবে। তো ধন্যবাদ সবাইকে।